ওনার কালচারিটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দিয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো, তার স্ত্রীকে দিয়ে জের কাজ করাবো, তার ছেলে মেয়েকে বব করে কিশোর গ্যাং বানাবো। ওনার পরিকল্পনা ছিল এটা। আমি তো ছাত্রছাত্রীরা ভালোবাসা আমার জীবনটাই ভার্সিটিতে শেষ করে দিলাম। এখন ছাত্রছাত্রীরা দল করতেছে, আমাদের তো স্মরণ করলো না। 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছে, এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, জাতিসংঘের একটা রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারেন না। বলে তো কোনো লাভ নাই। এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো, স্বৈর শাসককে তো হার মানাবে। এরা সারাদিন চিল্লাবেন, আপনার কথা কেউ শুনবে না। আগে তো বলতে দিত না, এখন তো শুনে না। এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন? লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিয়ে অভিনয় আপনারা কি জনসভা করেছেন? ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা, এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি। যুদ্ধ যখন করেছি আবার করব। এটা আপনার মৌসুমে বললে আল্লাহ প্রদত্ত আদাবাদ। যখন মৌসুমে পাওয়া যাবে তখন দাম কমবে, আর যখন থাকবে না তখন বেড়ে যাবে। এই রোজা এই সময় আসছে, এই লেবুর হালি নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। আমরা বলতে পারবো কোন জিনিসটা নিয়ে জানেন, যে আমাদের বর্তমানে আমরা এক লেবু নাই খাইলাম, কিন্তু একটা পেঁয়াজও কিনে ইফতার খাইতে পারবো কিনা এই ব্যাপারে আমরা বলতে পারবো। আমি তো বলতেই আছি যে আমার রিক্সা চালকদের হাত থেকে ইফতার সরে গেছে। এরা যে যানজটে পারে, অনেকে জামে পড়ে ইফতার খাইতে পারে না, আর অনেকে অর্থ সংকট, তারা ইফতার কিনতেই পারতেছে না। কথা বুঝছেন না? এখানে লেবুর তুলনা ছাত্র ছাত্রীর ভালোবাসা আজীবন থাকবো, হাজার হাজার বছর থাকবে ছাত্র ছাত্রীর ভালোবাসা। লেবুর তুলনা নিয়ে ছবি মানে উনি বলতে চাচ্ছে যে আপনারা লেবুর কথা বলতেছেন। আমি তো ছাত্রছাত্রীরা ভালোবাসা আমার জীবনটাই ভার্সিটিতে শেষ করে দিলাম। এখন ছাত্রছাত্রীরা দল করতেছে, আমাদের তো স্মরণ করলো না। তাহলে ওদেরকে আমরা ভালোবাসি, ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই? বিষয়টা উনি এইভাবে বোঝাইতে চাচ্ছে। ওনার সামনে লেবুর কথাটা কইলে এইভাবে উনি চিনতে যাবে। তার কারণ কি, যে দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, এই রিক্সা চালকরা যে কিনতেই পারতেছে না, এটা তো আমরা কইতে পারতেছি না। আর বলে তো কোনো লাভ নাই। এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো, এই স্বৈর শাসককে তো হার মানাবে এরা। আপনি সারাদিন চিল্লাবেন, আপনার কথা কেউ শুনবে না। আগে তো বলতে দিত না, এখন তো শুনে না। এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন? দেখুন, আমরা 54 বছরের ভিতরে এমন কোনো কাউকে দেখিনি যে কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে। কথা বুঝছে? তার জন্য আমরা কাউকে উল্লেখ করে কোনো কিছু বলতে চাই না। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার। এটার ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা দুর্ভিক্ষে পড়ে যাব। কারণ দেশে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এটা জানেন। আর যিনি আমাদের উপদেষ্টা আছে, উনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না। তার কারণ হলো যে উনি আসলে আইন শৃঙ্খলা, সামাজিকতা, পারিবারিক বন্ধন, মানুষের সভ্যতা, মানবতা, এগুলো নিয়ে উনি কোনোদিন ওনার কালচারিটি না। ওনার কালচারিটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দিয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো, তার স্ত্রীকে দিয়ে জের কাজ করাবো, তার ছেলে মেয়েকে বব করে কিশোর গ্যাং বানাবো। ওনার পরিকল্পনা ছিল এটা। এখন আপনি ওনারে দিয়ে তো দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না। না, আপনাদের যদি আমি এইভাবে খোলামেলা বলি, তা আমি তো বলতেই আসছি যে আমার উপরে ওই ধরনের মামলা হবে। তা না হলে এই কয়দিনে 1752 জন গুম হয়েছে। আমার মতো একটা রিক্সাওয়ালা গুম করলে কি কেউ আন্দোলন করবে? বাংলাদেশ প্রতিদিনকে একটা প্রশ্ন করতে চাই। ওনার সম্পাদক নঈম নিজাম বাংলাদেশের লোকে রাজাকারি করছে, মানে উনি হলেন রাজাকার। বাংলাদেশের নব্য রাজাকার নঈম নিজাম। কথা বুঝছেন? উনি কি রাজাকারি করছে এটা আমি কইতে পারবো, আমার কাছে ওর দলিল আছে। কথা বুঝছেন? তা আমি বাংলাদেশ প্রতিদিনকে বলতে চাই যে 1752 জন গুম হয়েছে, এটা তালিকা আপনারা পাইছেন। তাদেরকে গুম করে কোন জায়গায় রাখছে এটা তালিকা প্রকাশ করেন। তা না হলে তো আমি আপনারা বলতে পারবো না আয়না ঘর আছে না গাছের ঘর আছে। কথাটা বুঝেন নাই? কারণ এই 15 বছর যে এই দেশ আয়না ঘর ছিল এটা তো কেউ জানতো না। যখন ছাত্ররা আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাইছে তখন আয়না ঘরের সন্ধান হয়েছে। এখন যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আমি এই উত্তর কীভাবে দেব? দেখেন, রিক্সা চালকরা অনেকে আবার আবেগ বশবর্তী হয়ে চলে। ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা, এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি, কিন্তু কোনোদিন টিকিট করে কোনো মেট্রো রেল দিয়ে ওঠে না। কথা বুঝছেন? তো এরকম আবেগপ্রবণ কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না। আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো, এর লেগে আমি কোনো ভয় করি না। কথা বুঝছেন? এটা হলো আমার প্রথম প্ল্যাটফর্ম। তো এখন আপনি ওই যে আয়না করতে কী করবে? দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে। আমি আপনারা কি বললাম, যে এখানে বই বিক্রি কম হয়েছে, তার মানে মেধাবী কমে যাবে। এখানে মাদক বিক্রি বেশি, তার মানে মাদক সেবী বেড়ে যাবে। আপনি মিলেন না, মেধাবী আর মাদক এর লগে মিল আসছে না। এগুলো আপনারা যদি না বোঝেন, আমার মতো রিক্সাওয়ালা ওইভাবে বুঝাই দিতে পারবো। ইনশাল্লাহ প্রিয় দেশবাসী, আমি অনেকদিন আপনাদের সামনে আসি না,
আজকে ভাইদের মাধ্যমে আমি আবার আপনাদেরকে দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাই। সবাইকে আগামী শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন যে 5 আগস্টের পর আমরা যে বৈষম্যহীন ছিলাম 17 বছর, বৈষম্যহীন তো এখন আমরা না। এখন তো আমরা স্বাধীন বাংলাদেশ। যে ছাত্রদের জনতা নিয়ে সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটা আমরা যে স্বৈরাচার পতন করে আমরা গণঅধিকার, মানবাধিকার, গণতন্ত্র ফিরে পেলাম। আমরা কি পেয়েছি? আমি 18 কোটি জনগণকে প্রশ্ন করতে চাই, 1 কেজি মুরগির দাম যদি 220 টাকা হয় আর এক হালি লেবুর দাম যদি 80 টাকা হয়, একটা রমজানদার রোজাদার ব্যক্তি কি করে খাবে আর কি করে ইফতারি করবে? আমরা যে অবস্থায় বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছি, যে আমরা যুদ্ধর পর দেখেছি যে 1 কোটি মানুষ এই দেশটা শাসন করেছে, আমরা 15 কোটি মানুষ এখনো বৈষম্যহীন, আর 2 কোটি মানুষ সিন্ডিকেট, আর 1 কোটি মানুষ এখনো যুদ্ধের পর থেকে বাংলাদেশ চালাইতেছে। তারা আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে। যে ছাত্র, যে আমি দেখলাম জাতীয় নাগরিক পার্টি, আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন, আগে রমজানদার ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন, তারপরে আপনারা যে মধুর ক্যান্টিন দেখি আপনারা কমিটি প্রকাশ করেন। আপনাদের আন্দোলন সংগ্রামে 2000 লোক ছিল না। আপনারা ঢাকা টু লং মার্চ দেখেছিলেন, মসজিদে আজান দিয়ে অ্যালার্ম দিয়ে শহীদ মিনারে বেলা 1টার সময়ও 200 লোকও পাওয়া গেছিল না। আর এখন আপনাদের পাশে দেখি আজিমপুর কবরস্থান থেকে ছাত্র সমরক উড়ি উড়ি আসতেছে। আমরা কি হলাম? আমরা যে ওজাদার ব্যক্তি 80 টাকা এক হালি লেবুর দাম কিনি, তারা কেমনে ইফতারি করবে? আমরা যে ভুক্তভোগী, এই প্রশ্ন আমরা কাদের কাছে রাখবো? যারা উপদেষ্টা হয়েছে, এই সচিবালয় যে আগুন লেগেছিল, যারা উপদেষ্টা আছে, কুকুরের রিপোর্ট করা হয়েছে, এখনো কুকুরের কোনো বিচার হয়েছে, এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে। আমার ডাইন পাশে দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে 15 লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে, আর তাদেরকে এখনো এই 5 আগস্টের পর যারা সচিবালয়, মন্ত্রণালয়, উপদেষ্টা, আইন শৃঙ্খলায় বেতন খাইতেছে, এই জনগণের ব্যাডের টাকা দিয়ে কোনো সুশাসন আমরা পেয়েছি? এখন দেখতেছি চোর ডাকাত রাস্তায় ছিনতাইকারী হাজারি, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। ইফতারির পর মনে হয় সারা বাংলাদেশে ঢাকার রাজধানীর মধ্যে 500 লোকও থাকে না। আমরা কোথায় যা দাঁড়াচ্ছি? এখন মানুষ এখন নিরাপত্তা নাই, সুশাসন নাই। এখন যারা আইন শৃঙ্খলা ডিউটি করে তারা ডিউটি সঠিকভাবে পালন করতেছে না, তারা ঠিকই বেতন পাইতেছে, তারা ঠিকই টিসিবির মাল খাইতেছে, তারা মোবাইলে হোম ডেলিভারি নিতেছে। কিন্তু আমরা কোথায় যা দাঁড়াবো? আমাদের ছাত্র ভাইরা দেখলাম মানিক মিয়া এভিনিউ যে কমিটি প্রকাশ করেন, এই মানিক মিয়া এভিনিউর মধ্যে যারা টিউশনি করে নিজের পেজ চালাতে পারে নাই, একটা মানিক মিয়া গৌরসনা এভিনিউ একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার। এই কোটি কোটি টাকা তো আমাদের জনগণের, আপনাদের যে দেব কিন্তু আমাদের টাকার। এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিক মিয়া এভিনিউ আপনারা কি জনসভা করেছেন? আমরা জানতে চাই। 18 কোটি মানুষ, সবারই মনে প্রশ্ন জাগে। সারা জীবন রিক্সা চালালাম, 2005 সালে বৃত্তি দিলাম, 8ম শ্রেণী পাস করলাম, এখনো রিক্সা চালাই, 3টা বাচ্চা নিয়ে চলতে পারি না। আর 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন, এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, জাতিসংঘের একটা রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারেন না। আর আমাদের যে যুদ্ধ কি আপনাদের এই মনে মনে যে আশা আশঙ্কা ছিল স্বৈরাচার পতন করে আমরা বসবো? ভাই, এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতন্ত্র চলাবেন না। যুদ্ধ যখন করেছি আবার করব, দরকার বলে বাংলাদেশের 18 কোটি জনগণ নিয়ে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু এদেশে রাজতন্ত্র চলতে দেব না। এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, 30 লক্ষ শহীদের বাংলাদেশ, 850 জন শহীদের বাংলাদেশ, গরিবের বাংলাদেশ। আপনারা সিন্ডিকেট বন্ধ করুন, না হলে বিগত স্বৈরাচার যারা পতন হয়েছে, আপনাদেরও উপদেষ্টা যারা আছেন, যারা ছাত্র নামক আছেন, সমন্বয়ক, তাদেরও এই পরিস্থিতি হবে। ভাই, আমি বেশি কিছু কথা বলবো না। আসসালামু আলাইকুম।